স্বাগত জানাচ্ছি সপ্তাহের দেশে, আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা সপ্তাহের দেশে আলোচনা করব তারেক রহমান শি জিনপিং বৈঠক এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং তার পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাদের দুজনকে আজকে আমাদের সপ্তাহের দেশের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, আপনার কাছ থেকে একটু পর্যবেক্ষণ জানতে চাই যে ক্ষমতা গ্রহণ বা দেশের দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম বিদেশ সফর, এবং কূটনীতিগত দিক বিবেচনায় এবং উন্নয়নমূলক দিক বিবেচনায় এবং আন্তর্জাতিক সম্পর্ক এইসব মাথায় রেখে আসলে এই সফরটি থেকে আমরা আসলে কি পেলাম, আপনি কিভাবে এটা বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আমাদের প্রধানমন্ত্রী এমন একটা সময়ে চীন সফরে গেলেন মালয়েশিয়া হয়ে, যখন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ব্যাপক নতুন ডেভেলপমেন্টস হচ্ছে, পরিবর্তনের যেটা আগে কখনো এরকমভাবে হয়নি। মধ্যপ্রাচ্যের বাস্তবতা পরিবর্তন, ইরানের একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রমাণ করা, প্রেসিডেন্ট ট্রাম্প বাধ্য হয়ে এখন নেটো ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করছেন। অর্থাৎ পুরো বিশ্ব ব্যবস্থায় মিত্রতা আর সম্পর্কের বিন্যাস ঘটছে। বর্তমান সময়ে যখন প্রধানমন্ত্রী চীন সফরে গেলেন, ভারত কিন্তু খুব বেশি অ্যাক্টিভলি ইন্টারন্যাশনাল রিলেশনসে কোন রোল প্লে করতে পারছে না, কেননা ভারতের হাত পা অনেকটা বাধা হয়ে গেছে। তার এমন এমন চয়েস, ইসরায়েলের পক্ষে যাওয়া, মধ্যপ্রাচ্যে তার অনেকাংশেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি ঘটা, তারপর ইরান আপনার ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার কাছে অনেকাংশে বিশ্বাসযোগ্যতা হারানো, সর্বোপরি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চোখে ভারতকে রিয়েলি একটা মানে মিত্র, সামরিক ক্ষেত্রে সহযোগিতা করার মিত্র হিসেবে ভারতকে আর পায়নি। এই জন্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নাম বদলে প্যাসিফিক স্ট্র্যাটেজি করা হয়েছে মাত্র 2 সপ্তাহ আগে, এবং ভারতের কোয়াডে সদস্য পদ নিয়ে এখন প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে চীন যাত্রা বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটা কথা আমি যে ধরে নেই, যে অনেকেই মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হবে এবং বাংলাদেশের চীন সফরের বেলায় শর্ত আরোপ করবে। কিন্তু আমি যতদূর জানতে পারলাম, সরাসরি আমার সুযোগ হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ে কথা বলার, আমাকে নিশ্চয়তা দেওয়া হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই চীনের সাথে সম্পর্কের বেলায় কোনো রকমের বাধা বা সম্মতি কোনোটাই প্রকাশ করেনি, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাথে পররাষ্ট্রমন্ত্রীর যে একটা যোগাযোগ ও সম্পর্ক রয়েছে, সেটা একটা বড় রোল প্লে করেছে চীন সফরের বেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সহানুভূতিশীল হওয়া। এক্ষেত্রে এটাও বলা বাহুল্য যে পশ্চিমা বিশ্ব কিন্তু তারা লক্ষ্য করেছে যে আমাদের সীমান্তে ভারত কি ধরনের আন্তর্জাতিক আইনকে তারা খেলাপ করেছে এবং অগ্রাহ্য করেছে এবং এখনো করে যাচ্ছে, এবং আমাদের সাথে ভারতের প্রতিটি ক্ষেত্রে মুখে এক কথা, আবার কার্যক্ষেত্রে অন্য কথা। সুতরাং চীন আমাদের এই ক্ষেত্রে আশা করা যায়, আমি আশা করি যে প্রধানমন্ত্রী ফিরে আসছে সম্পূর্ণ স্যাটিসফাইড হয়ে, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। স্পেশালি আমার কাছে ভালো লেগেছে প্রধানমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ, খুব কনফিডেন্টলি তিনি প্রত্যেকের সাথে মিলেছেন। একটা ইয়েও আমরা দেখাতে পারবো না যে যেখানে আমাদের যে প্রোটোকল মেইনটেইন করে চলা, সেখানে কোনো বিচ্যুতি ঘটেছে। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান। আপনার কথা সূত্র ধরেই হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাই, যেটি বললেন আর কি স্যার, যে প্রধানমন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ তা আমাদেরকে মুগ্ধ করেছে, এই সফরেও আমরা দেখতে পেরেছি, এবং দেশে এবং দেশের বাইরে যে জায়গায় তিনি যান না কেন তিনি একটা ইমেজ ধরে রাখার ট্রাই করছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আরেকটি জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা বলছি যে 17টি সমঝোতা স্মারক বা চুক্তি যে সই হলো, এই চুক্তিগুলো সই হওয়ার ক্ষেত্রে বা বিবেচনায় নেওয়ার ক্ষেত্রে গ্লোবাল পলিটিক্স কিংবা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আসলে কি কি বিষয় আরো এখানে প্রাধান্য দেওয়া হয়েছে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভির সম্মত দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ-আলোচক ডক্টর এম শাহিদুজ্জামান স্যারকে শুভেচ্ছা। আসলে প্রথমে আমি অভিনন্দন জানাতে চাই আমাদের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে। উনি প্রথমে সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়া যাবেন,
মালয়েশিয়া থেকে দেশে ফিরে না এসেই ওখান থেকে আপনি চীনে গিয়েছেন। যেহেতু জনগণ দ্বারা নির্বাচিত উনি, সেই কারণে ওনারা যেমন সাজ্জাদ স্যার বললেন বডি ল্যাঙ্গুয়েজ, কোথাও মনে হয়নি যে আমি একটা মালয়েশিয়া যখন গেছেন আমার ইব্রাহিমের সঙ্গে যখন কথা বলেছেন তখনও সেই স্মার্টলি সব কিছু ইয়ে করেছেন। এবং চীন অনেক বড় রাষ্ট্র, শক্তিশালী দেশ, সেখানেও যখন কথা বলেছেন চীনের সর্বোচ্চ নেতৃবৃন্দের সঙ্গে, প্রেসিডেন্ট থেকে শুরু করে, সেখানে তার নিজের উপর যে কনফিডেন্স এবং নিজের একটা দেশের যে প্রধানমন্ত্রী সেটাকে সে তুলে ধরার চেষ্টা করেছেন। যেখানে যে আমি চীনের তুলনা ছোট দেশ, সেটা উনি ওনার প্রকারভঙ্গি তেমন কিছু পায়নি এবং চীন তাকে যথেষ্ট সম্মান করেছেন। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন, তো আমার অনেক ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীকে অনেক বেশি অনেক ক্ষেত্রে সম্মানিত করা হয়েছে, যেটা দেখলাম। এখন কথা হলো যে এখন বর্তমান যে আপনার পলিটিক্স, বিশ্বে যে পরিবর্তনের হাওয়া, এবং সেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, চীন মালয়েশিয়া যাওয়ার কারণে ভারতের মাথা ব্যথা নেই, চীন যাওয়ার ক্ষেত্রে ভারতের মাথা ব্যথা থাকতে পারে, কিন্তু আমাদের কথা হলো তার মাথা ব্যথা থাকলে তার মাথায় তার মাথা ব্যথা থাকে, আমাদের ওটা দেখার দরকার নেই। কারণ ওনারা যে অমানবিক যে আচরণ করে যাচ্ছেন প্রতিদিন সীমান্তে পুশিন, সেখানে বিএসএফ এসে সেখানে ভারতের লোকজনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছে। কিন্তু এখানে একটা বড় ব্যাপার হলো বিএসএফ এর সাথে কিন্তু কেউ আসতেছে না, ভারতের কেউ, যাকে পাঠাতে চাচ্ছে সেও আসতে চাচ্ছে না। আর বাংলাদেশে আমার বিজেপির পিছনে হাজারো জনতা, তারা তার পক্ষ অবলম্বন করেছে। এটা কি ভারত বোঝে না? এটাকে আন্তর্জাতিকভাবে কি তার মান সম্মানের ক্ষতি হচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে, এটা কিছু বোঝে না? হ্যাঁ, বুঝে না। তার কারণ হলো ভারতের আশপাশে যতগুলি রাষ্ট্র আছে, একটা রাষ্ট্র ভারতের পক্ষে নেই, না পাকিস্তান, না মালদ্বীপ, না শ্রীলঙ্কা, না কেউই তো তার পক্ষে নেই। তার আচরণের কারণে বড় ভাই হয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে হবে। বড় ভাই কি দেখাবে কিন্তু আমাকে শোষণ করবে, নির্যাতন করবে, কতক্ষণ আমি মানবো? আমাদের বাংলাদেশ, আমরা ভারতের জনগণের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নেই, সরকারের সাথে আমাদের দ্বন্দ্ব, সরকারের ব্যবহারের কারণে দ্বন্দ্ব, সরকার পলিসির কারণে দ্বন্দ্ব। যে আমাদের দেশে যে 5ই আগস্টের আগে যে একটা সরকার ছিল, সেই সরকারের সাথে এবং সরকারের সাথে না, আওয়ামী লীগের সাথে তাদের ভারতের সম্পর্ক ছিল। যখন কংগ্রেস আসে তখনও আওয়ামী লীগের সম্পর্ক, যখন বিজেপি আসে তখনও আওয়ামী লীগের সাথেই সম্পর্ক রাখে তারা। বাংলাদেশের মানুষকে তারা তোয়াক্কা করে না। যে কারণে বিগত যে কয়েকটা নির্বাচন হলো, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, এই নির্বাচনগুলি মোটেই নির্বাচনের মতো নির্বাচন হয়নি, একেবারেই নির্বাচন হয়নি। ভারত কিন্তু অখণ্ড সমর্থন দান করেছে এবং তারপরে সরকারকে টিকে রাখার জন্য, ওই ধরনের নির্বাচন করানোর জন্য উৎসাহিত করেছে। এবং পরবর্তী সময় যখন আপনার বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সরকার যখন পতন হলো, সরকার যখন পালিয়ে গেল, কোথায় গেল? সেখানে ভারতেই গেল, অন্য কোথাও কিন্তু তাকে কেউ জায়গা দেয়নি। পৃথিবীর কোনো দেশ তাকে কিন্তু জায়গা দেয়নি, ভারত ছাড়া। ভারতে যাওয়ার পরেও সে চেষ্টা করছে, এখানে ওখানে কেউ তাকে জায়গা দিচ্ছে না। এমন একজন মানুষ, এমন একজন প্রধানমন্ত্রী যে জনগণের রোষে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম পালানো পৃথিবীতে কেউ পালায় নাই, শুধু নিজে না। এবং সেই প্রশ্নের উত্তরেই বলতেছি যে সেই দেশে সেই প্রধানমন্ত্রী সহ সেই সময় নির্যাতন, সেই সরকারের যারা সরকারের সাথে যারা সাথে ছিলেন, মন্ত্রী, এমপি, নেতা, সব ভারতে। এখন সেই ভারত কিন্তু বাংলাদেশ সরকারকে স্থিতিশীল রাখার কোনো চেষ্টা নেই তাদের। বিভিন্ন হুমকি দিচ্ছে, কখনো কোনো হুমকি দেয় আমরা রংপুর দখল করে নেবো, কখনো কোনো হুমকি দেয় আমরা ফেনী দখল করে নেবো, কখনো কখনো বলে শেখ হাসিনাকে নিয়ে আমরা ভারতের সেনাবাহিনী সহ আমরা নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দেবো, দেখি কে কি করে। এই সমস্ত কথাবার্তা তারা বলে। সেই জন্য ভারত কি করলো না করলো, দেখলো কি দেখলো না, ওইটা আমার দেখার বিষয় না। আমাদের দেখার বিষয়, আমরা ভূ রাজনৈতিকভাবে আমার বাংলাদেশের স্বার্থ যেখানে থাকবে আমাদের প্রধানমন্ত্রী সেটাই দেখবেন, যেটা শহীদ জিয়া রহমান করেছেন। উনি যে কথা বলেন, ভারত ইসরায়েলকে সমর্থন করেছে, ইসরায়েল যে নৃশংসতা চালাচ্ছে, ইসরায়েল যে গাজাতে নৃশংসতা চালাচ্ছিল, কোন মানুষকে এটা সমর্থন করতে পারে? কোন দেশ সমর্থন করতে পারে বিবেকমান? তার সেটা করছে। আমি শেষ করি এটা, এইটা বলে শেষ করতে চাই, বাংলাদেশ না পৃথিবীতে একটা স্মরণীয় ঘটনা যে একটা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং আবার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আবার প্রধানমন্ত্রী, বাবা, মা, ছেলে, তিনজনই চীনের সাথে গেছেন। চীনের প্রেসিডেন্ট পরিষ্কার করে বলেছেন যে আপনার বাবা মার সাথেও চীনের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর এবং বন্ধুত্বপূর্ণ। এটা একটা পৃথিবীর ইতিহাসে নতুন একটা ঘটনা বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে হাবিবুর রহমান হাবিব। এ পর্যায়ে অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, যেমনটা বললেন হাবিব ভাই, যে পুশিন ইস্যু নিয়ে হচ্ছে আমাদের একটা
আমরা একটা অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই রকম তো রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটিও মানে এই আলোচনায় কিংবা এই সফরে একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারতো। সেই দিক থেকে কি আমরা আগাতে পারলাম? হ্যাঁ, পেরেছি। রোহিঙ্গাদের কথা স্পষ্ট এসেছে। এই রোহিঙ্গা বিষয়ে যে আলোচনা হয়েছে তার ফলে কি বের হয়ে আসলো সেটার উল্লেখ রয়েছে জি, প্রেস কনফারেন্সে বেশ কয়েকবার। সেখানে বলা হয়েছে যে চীন এটা সুস্পষ্টভাবে বলেছে যে মায়ানমারের যে শাসকরা তাদের সাথে যদি বাংলাদেশ বসতে চায় সেখানে চীন সরাসরি সেই প্রক্রিয়াকে সহযোগিতা করবে, ফ্যাসিলিটেট করবে। এমনকি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে চীনকে যদি এমন কোনো স্টেপস নেয়ার ব্যাপারে প্রয়োজনীয়তা আসে এবং বাংলাদেশ যদি সেটা অনুভব করে, সেক্ষেত্রে চীন সরাসরি আলোচনায় অংশগ্রহণ করতে রাজি আছে। জি, এবং সেদিক থেকে বলা হয়েছে কিন্তু এই যে সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে যে রোহিঙ্গারা আছেন ওনারা নিজ দেশে যদি ফিরতে চান, এই ধরনের কোনো সম্ভাবনা কি অদূর ভবিষ্যতে তৈরি হবে বলে আপনি মনে করেন? একমাত্র চীন চাইলেই সেটার সম্ভাবনা হতে পারে, কেননা চীনের যে অস্ত্র সেটা ব্যবহার করা এবং আরাকান আর্মিকে তার যে এখন ডিক্লাইন হচ্ছে সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে চীন যদি সে চায়। এখন যেহেতু মায়ানমারে সামরিক শাসকরা এখন আবার আরাকান অঞ্চলে নিয়ন্ত্রণ রিগেইন করছে এবং মায়ানমারের নৌবাহিনীর নিয়ন্ত্রণও এখন মায়ানমার সরকারের হাতে রয়েছে, সেই ক্ষেত্রে এই যে আপনার কমপ্লিকেশন রয়েছে যে ভারতে ভিজিট করেছে মায়ানমারের প্রেসিডেন্ট এবং ভারত মায়ানমারকে তার সহযোগিতার আশ্বাস দিচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে ভারত কতটুকুই বা সহযোগিতা করতে পারবে, কারণ মায়ানমার সীমান্তে ভারতের বিদ্রোহী গ্রুপরা যারা উত্তর পূর্ব ভারতে স্বাধীনতা চায় তারা সেখানে আশ্রয় নেয় এবং ভারত মূলত তার নিজের স্বার্থেই মায়ানমারকে ব্যবহার করতে চায়। সত্যিকার অর্থে চীনই নিয়ন্ত্রণ করে মায়ানমার নেতৃত্বের ধারাবাহিকতা এবং তাদের ক্ষমতায়ন। সীমিত একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসবে মায়ানমার, এই ব্যাপারেও কিন্তু চীন কোনো আপত্তি জানায়নি বা এমনকি কোনো দৃঢ় সহযোগিতার আশ্বাস না দিলেও চীন মোটামুটি চেয়েছে যে একটা স্থিতিশীল সরকার আসুক। সেই ক্ষেত্রে কি ডক্টর শাহাদুজ্জামান আপনি মনে করেন যে ফরেন এবং ডিফেন্স এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেম আমাদের দেশের হোক, সেটা হচ্ছে দুই পরাশক্তি অন্যান্য পরাশক্তিগুলোরই হোক, কিভাবে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এই প্রসঙ্গে আসবো আপনাদের দুজনের কাছে, তবে একটি বিরতির পরে ফিরতে চাই। দর্শক, সপ্তাহের দেশ থেকে নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি সপ্তাহের দেশে। আজকে আমরা আলোচনা করছি তারেক রহমান ও শি জিনপিং বৈঠক এই বিষয়টি নিয়ে, এবং এ পর্যায়ে হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাই, এই সফরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল তিস্তা মহাকরণ পরিকল্পনা। সেই দিক থেকে আমরা আসলে আলোচনা কত দূর এগিয়ে নিতে পারলাম বলে আপনি মনে করেন? না, এটা আমি যখন বৈঠকের আগে তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলতেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন একদিনকে যেন যে তিস্তা নিয়ে কোনো আলোচনা হবে কিনা, উনি দৃঢ়তার সঙ্গে বলে হ্যাঁ তিস্তা নিয়ে আলোচনা হবে। পরবর্তী সময় দেখলাম তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। এটা তো আমাদের সরকারের তো দুইটা সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত, এবং দেশপ্রেমিক সরকারের যে বলিষ্ঠতা এটা তো প্রমাণ হয়েছে। কোনটা? ভারত বর্ষার সময় আমাদেরকে ডুবিয়ে মারবে আর শুষ্ক মৌসুমে শুকিয়ে মারবে আমার বাড়িতে পদ্মার পারে, কি অবস্থা পদ্মার চর। সে কারণে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পদ্মা ব্যারেজ করব এবং আমরা পাশাপাশি তিস্তা ব্যারেজ আমরা করবো, আমাদের বাঁচতে হবে তো। জি, তো সেজন্য তিস্তার ব্যাপারে কথা হয়েছে এবং আমি আশা করি যে দুইটা ব্যারেজই ইনশাল্লাহ আমাদের সরকারের পক্ষ থেকে, অলরেডি পদ্মা ব্যারেজ তো আমাদের বাজেটের ভেতরে টাকা অন্তর্ভুক্ত হয়েছে এবং আগামীতে তিস্তা ব্যারেজ নিয়েও আমাদের কথা হবে এবং আমরা সেটা করতে পারবো বলে আশাবাদী। কারণ আমাদের চীনের সাথে, চীন আমাদের উন্নয়নের পার্টনার, ডেভেলপমেন্ট পার্টনার আমাদের। আজকে বাংলাদেশের অনেক জায়গায় অনেকগুলি, যেমন এই যে ধরেন আওয়ামী লীগের সরকারের সাথে তো ভারতের সরকারের এত সম্পর্ক ছিল, মধুর সম্পর্ক, গভীর সম্পর্ক, শেষ পর্যন্ত বলতে বলতে পররাষ্ট্রমন্ত্রী বলেই ফেলেছিলেন আব্দুল মোমেন সাহেব আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তো সেই সময় তো চীনের অর্থায়নে বাংলাদেশে বহু অবকাঠামো তৈরি হয়েছে, তো সেখানে তো আর
ওই সরকার আওয়ামী লীগের সরকার তখন ই করে না যে চীনের আওয়ামী লীগের সাথে এত সম্পর্ক আমাদের, ভারতের আমাদের এত সম্পর্ক, চীনের কোনো অর্থায়ন আমরা করি না। চীনের সেই সক্ষমতা আছে, ভারতের সেই সক্ষমতা নেই। আমার দেশকে অবকাঠামোর দিক থেকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে চীনকে আমাদের পাশে থাকতে হবে, রাখতে হবে আমাদেরকে। সেই জন্য অন্য কি মনে করলো না ভারত আমাদের কিছু দেবে না। আমাদের দেওয়ার ভেতরে ভারত কি দেয়? ভারত আমাদের কাছে নেয় কি নেয়? এই যে আবার 28 তারিখ থেকে আবার টুরিস্ট ভিসা আবার চালু হচ্ছে। আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা আমরা খরচ করি ভারতের চিকিৎসার জন্য দেয়। ওদের যেদিকে অতিরিক্ত কাপড়, অতিরিক্ত পেঁয়াজ যখন থাকে ওদের দেয়, যখন থাকে তখন দেয় না, যেখানে 200-300 টাকা করে কিনতে হয়। ভারত আমাদেরকে কিছুই দেয় না। ওদের অতিরিক্ত জিনিস মশলা থেকে শুরু করে শাড়ি, কাপড়, লুঙ্গি, গরু, ছাগল যেগুলো আছে, গরু এইগুলি দেয় আমাদেরকে। আমরা কি দিই? আমাদের এখান থেকে আমরা জানি যে মনে হয় যেটা শুনি আর কি, যে বাংলাদেশ থেকে যে থার্ড হাইস্ট রেমিটেন্স বাংলাদেশ থেকে যেতে ভারতে। বাংলাদেশের একটা লোকও ভারতে 10,000 টাকা ভারত থেকে বাংলাদেশে আসে না, কিন্তু বাংলাদেশে কোটি কোটি টাকা কিন্তু ভারতের বিভিন্ন কর্মকর্তারা, বিভিন্ন গার্মেন্টস সেক্টর, বিশেষ করে ভারতে প্রচুর লোক কাজ করে অনেক স্যালারিতে। ভারত আমাদের কাছে অনেক কিছু, ভারতের আমাদের কাছে দেওয়ার কিছু নেই। ভারতের কাছে আমরা যেগুলো, আমরা যদি সৎ হই, সিনসিয়ার হই, আমাদের ভারতে পেঁয়াজ আমাদের আনা দরকার। আমার পাবনাতে যে পেঁয়াজ আবাদ হয়, পেঁয়াজ সংরক্ষণ করতে ভারতে পেঁয়াজ আনা লাগবে না। আমার আলু আমরা উদ্বৃত্ত, শাকসবজি তৈরিতে আমরা উদ্বৃত্ত, গরু এখন ওদের দরকার পড়ে না। আর আমাদের দেশে গরু ধরেন আপনার যেগুলি বাচ্চা দেয়, যেগুলি বাচ্চাদের সক্ষমতা থাকা অবস্থায় গাভী এবং ছাগি বাচ্চাদের সক্ষমতা অবস্থায় আমরা জবাই বন্ধ করে দিই, আমরা এক্সপোর্ট করতে পারি। ভারত যখন গরুর মাংস এক্সপোর্ট করে, আমাদের দেশে গরু দিতে চায় না, নিজেরা কেটে টুকরো টুকরো গরুর মাংস এক্সপোর্ট করে। আমাদের ভারতের মুখাপেক্ষি হয়ে আমাদের থাকার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, চীন আমাদের কী দেবে? চীনেও আমাদের কোনো লোকজন সেখানে গিয়ে রেমিটেন্স তারা পাঠায় না, বা চীন থেকে আমরা প্রচুর আমদানি করি। আমাদের এখানে বাণিজ্য ঘাটতি আমাদের অনেক। কিন্তু চীনের সাথে যে কথাগুলি এখন হচ্ছে, আমরা যেমন গার্মেন্ট শিল্প, চীন ছিল আগে প্রথম, এখন চীন ওগুলি করতে চায় না। এখন চীন 5 টাকা খরচ করে 500 টাকা জিনিস পাওয়া যায়, সেলাই দর্জিগিরি করতে চায় না। এখন আমাদের দেশে গার্মেন্ট শিল্পতে যা লাগে অ্যাক্সেসরিজ ম্যাক্সিমাম চীন থেকে আনে। চীনের সাথে যেটা কথা হয়েছে, আমাদের দেশে সেই ধরনের শিল্পগুলি প্রতিষ্ঠা আমরা এখানে গড়ে তুলতে পারি, তাহলে এখানে আমার কর্মসংস্থান হবে। নিশ্চয়ই ভারত কিন্তু আমার এমন কোনো কাজ করে, চীন আমার করে দেবে। এই জন্য অনেকগুলি বিষয় আছে চীনের সাথে। এই যে এটা আপনার ভিজিটটা বা এই সফরটা অত্যন্ত এমন একটা সময় হয়েছে যখন চোখটা বাংলাদেশের দিকে সারা পৃথিবীর পড়েছে, এই মুহূর্তে বাংলাদেশ কি করছে, আমাদের সঠিক কাজে করেছে বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব আপনার বক্তব্যের জন্য। এ পর্যায়ে ডক্টর এম শাহিদুজ্জামান, আপনার কাছ থেকে একটু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একটু জানতে চাই, যে যেই আশা নিয়ে হচ্ছে আমরা এই সফরে গেলাম, তার কতটুকু আসলে আমরা সফল হতে পারলাম, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা ইস্যুটি নিয়ে। ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেজ করলেন, যখন এতক্ষণে তারেক প্রধানমন্ত্রীর ফিরে আসার কথা এবং সারা দেশের দেশবাসী তাকিয়ে আছে তিস্তার ব্যাপারে একটা অত্যন্ত কার্যকর সিদ্ধান্ত হবে, তখন কিন্তু এখনো এটা একটা ভূরাজনৈতিক দিকের আমি একটা বাস্তবতা তুলে ধরতে চাই, যেটা সাধারণত আমলাতন্ত্র মূল্য দেয় না। আমলাতন্ত্র খালি আর্থিক লেনদেনকেই প্রাধান্য দেয়, তারপর বিভিন্ন দেশকে ভাগ করে দেবে তিস্তা পরিকল্পনার কাজ, সেখানে ওয়ার্ল্ড ব্যাংক, ভারত, জাপান এরা থাকবে। এই ধরনের ইয়েকে, যে বাস্তবায়নের প্রক্রিয়াকে, সিদ্ধান্ত গ্রহণকে আরো বিস্তৃতি দিয়ে দেয়। কিন্তু আমার ধারণা, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি জিওপলিটিক্সের ছাত্র হিসাবে, যে একমাত্র চীনকেই সর্বাত্মকভাবে তিস্তার দায়িত্ব কেন দেয়া উচিত। দেখেন, ভূরাজনৈতিক বাস্তবতা ম্যাপ কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। চীন হিমালয়ের প্রতিটি অংশ, সেই পাকিস্তান, ইরান থেকে নিয়ে একেবারে এই আরাকান রাজ্য পর্যন্ত চীনের বিস্তৃতি কাছাকাছি। হ্যাঁ, এখন তিস্তার কথাই যদি চিন্তা করেন, তিস্তা কিন্তু সিকিম হয়ে আসে, সিকিমের জাস্ট উত্তরেই কিন্তু চীন এখানে প্রচুর সামরিক অংশগ্রহণ করছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফেনোমেনা হচ্ছে যে ভারত যখন টিপাই মুখ করতে যাচ্ছিল ড্যামটা, বাংলাদেশ প্রচণ্ড অ্যাপিল করেছে। কত রকমের ভয়, ভূমিকম্প হতে পারে, সিলেট শহর ডুবে যেতে পারে পানিতে, এবং এটা একটা বাংলাদেশের অস্তিত্বজনিত হুমকি ছিল। কিন্তু তারপরও কিন্তু ভারত তার কাজ চালিয়ে যাচ্ছিল। কি ঘটলো? সেই যখন তিস্তার ব্রহ্মপুত্রের অরিজিন আমরা জানলাম তিব্বত থেকে আসে, তিব্বতের এমন এমন জায়গায় চীন ড্যাম
তৈরি করেছে, যেমন ধরেন থ্রি গর্জেস ড্যাম, সেটা অত্যন্ত বিশাল, তার চেয়েও বিশাল আরেকটা ড্যাম চীন তৈরি করছে, যার এমন শক্তি থাকবে যে ইচ্ছা করলে কিন্তু ব্রহ্মপুত্র নদীর ফ্লো চীন বন্ধ করে দিতে পারে। এখন চীনের হাতে তাহলে আমরা ধরে নেই যে ওয়েপনাইজেশন অফ ওয়াটার, হ্যাঁ, অস্ত্রায়ন, হ্যাঁ, এই শক্তি চলে এসছে। ভারত অলরেডি সেটা প্রয়োগ করেছে পাকিস্তানে, হ্যাঁ, যে ইন্দাস ওয়াটার ট্রিটি, যেখানে ওয়ার্ল্ড ব্যাংক গ্যারান্টিয়ার, সেই ট্রিটি ভায়োলেট করে ভারত এখন পানি বন্ধ করে দিয়েছে। পাকিস্তান কিন্তু আণবিক অস্ত্র ব্যবহার করার মতো হুমকি দিয়েছে ভারতকে। এখন ধরেন কেন আমরা চীনকে তিস্তায় একচ্ছত্র অধিকার দেব? এই জন্যই দেব যে তিস্তা সম্পূর্ণ একটা ভারতীয় নদী, ইয়ের থেকে আসে। এখন তিস্তার ফ্লো দেখেন, ভারত ইচ্ছা মতো, যেটা আমাদের হাবিব ভাই বললেন একটু আগে, যে আমাদের মানুষকে ডুবায় মারে, আবার পানি বন্ধ করে দিলে পুরা তিস্তা একদম খরা হয়ে যায়। এই যে এটা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এই গজলডোবা ড্যাম যেটা করেছে সেটা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এখন আমি মনে করি আমরা যদি সর্বাত্মকভাবে তিস্তা চীনের উপর দায়িত্বটা দিয়ে দিতাম, যদি এখন প্রধানমন্ত্রী এসে বলতো যে চূড়ান্ত চুক্তি হয়ে গেছে, চীন এখন কাজ শুরু করবে, এই কথাটাই কিন্তু আমরা শুনতে চেয়েছিলাম। আনফর্চুনেটলি চীনকে এমন অবস্থায় রাখা উচিত না যে চীন ভারতকে ফুললি ওয়ার্নিং দিতে পারবে না। যদি চীনকে আমরা আনি, চীন যখন দায়িত্ব নেবে, বিশাল অঙ্কের টাকায় তারা আমাদের রিজার্ভারগুলো তুলবে, তখন ভারত থেকে পানি আসা চীন নিশ্চিত করতে পারে। চীন তখন ভারতকে বলতে পারে, যদি আন্তর্জাতিক আইন ভায়োলেট করো, এখন থেকে ওই তাইলে তোমার ব্রহ্মপুত্রে আমরা পানি বন্ধ করে দিব। চিন্তা করেন তখন সেভেন সিস্টার্সের কি দশা হবে। কিংবা এই অস্ত্রটা, এটা জিওপলিটিক্যাল ওয়েপন চীনের কাছে আছে, সুতরাং এইটা আমরা উপলব্ধি করা উচিত, কিন্তু আমাদের আমলাতন্ত্র করে না। এবং যদি চীনের হাতে আপনার এই চাবিকাঠিটা থাকে তিস্তাকে বাধ্য করা ভারতকে, তখন দেখবেন শুধু ইয়ে নয়, ওই গঙ্গোত্রী থেকে যে গঙ্গা নদীর উৎপত্তি হয়, সেটা কিন্তু উত্তরাখণ্ডের সীমান্ত চীনের খুব কাছে, হ্যাঁ, ব্রহ্মপুত্র কাছে, গঙ্গোত্রী কাছে, তিস্তার সীমান্ত অনেক কাছে। ডক্টর এম শাহাদুজ্জামান, আপনি এটা কি মনে করেন যে এই ধরনের কোনো সুযোগই যখন বাংলাদেশের সামনে আসে, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা আরো ভালো মতো বা গভীরভাবে শুরু করার সুযোগ যখন আসে আমাদের সামনে, তখন কি আপনার এটা মনে হয় যে আমরা আলোচনা শুরু করতে চেয়েও করতে পারছি না এ ধরনের কোনো কিছু? না, আলোচনা তো শুরু করছি, কিন্তু আমাদের প্রেস স্টেটমেন্টে যে কথা বলা হয়েছে সেটা আমার কাছে একটু উদ্বেগজনক মনে হয়। বলা হচ্ছে যে চীনের কাছে আমরা প্রযুক্তি চাইছি। তাহলে এতদিন আমরা কি করলাম? প্রযুক্তি তো হচ্ছে বেসিক। চীনের সাথে যে আলোচনা আগে থেকে চলে আসছিল, সেখানে কি চীনের প্রযুক্তির কথা উঠেনি? এখন কেন? এখন তো চুক্তি সই করার সময় ছিল। তারপর বলা হচ্ছে আলোচনাকে আরো এগিয়ে নেওয়া হবে। হ্যাঁ, আলোচনাকে আরো কেন এগিয়ে নেওয়া হবে সেটা জানতে চাই। কি বাধা? চীনের সাথে কি বার্গেনিং হচ্ছে? আলোচনা এগিয়ে নিতে গেলে আমরা কি তাইলে ভারতকেও পক্ষ হিসেবে রাখতে চাচ্ছি? সেরকম কিছু হয়েছে যার কারণে চীন হয়তো ক্ষুব্ধ? এই প্রশ্নগুলোর কিন্তু এখনো আমরা জবাব পাইনি। জবাব দরকার। আমি আপনার কথা সূত্র ধরে হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাই, আপনি কোনো ধরনের আভাস দিতে পারেন কিনা যে আসলে আমরা কেন বারবার হচ্ছে এই জায়গায় গিয়ে আটকায় যাচ্ছি, যে আসলে আলোচনাটা যেটা হচ্ছে শুরু হতে পারতো কিংবা চুক্তি হয়ে যেতে পারতো একটা, তারপর হচ্ছে আমরা করতে পারলাম না। বাধা বা চ্যালেঞ্জটা আসলে কোথায়, আপনি কি মনে করছেন আপনার দৃষ্টিতে? না, আমার দৃষ্টিতে তো কেবল গেল চীনে, কিন্তু কাছতে ফিরে আসতেছে। অবশ্যই সরকার সঠিক সিদ্ধান্ত নেবে। এখন করে আসলে উনি যেটা বললেন, সরকার হয়তো তাদের চিন্তা চেতনা একটা আছে, তো নিশ্চয়ই চিন্তা চেতনা আছে। আমার মনে হয় যে তিস্তা ব্যারেজ করতে হলে চীনকে লাগবেই, চীনকে ছাড়া তো হবে না। উনি যেটা বললেন যে হ্যাঁ, তিস্তা ব্যারেজ যখন হবে তখন চীনকে দায়িত্বও পড়ে যাবে যে পানির প্রবাহের জন্য ঠিক। এবং স্যার তো বললেনই যে চীনকে সর্বাত্মকভাবে দায়িত্ব দিয়ে দেওয়াই শ্রেয়। হ্যাঁ, আমার মনে হয় যে সেটা চিন্তা ভাবনা সরকারের মধ্যে আছে। তারপরে তো সরকার আরো নিজেদের মধ্যে আরেকটু আলাপ আলোচনা করার মধ্যে দিয়ে হয়তো বা সেটা সামনে থেকে নিয়ে আসবে। এক্ষেত্রে আমি আশাবাদী যে আমাদের যে দুইটা ব্যারেজ আমাদের করতে হবে, আমাদের বাঁচতে হলে করতে হবে। অতএব এখান থেকে আমাদের পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। যখন আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেলেন, তখন মানুষের কথা থাকতো না, ছিল না, কিন্তু চীনে গেলেন তখন মানুষের হচ্ছে কথা, তাহলে ভারত ক্ষুব্ধ হয়ে কি করতে পারে। ভারতকে যখন বাংলাদেশ সরকার যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পদ্মা ব্যারেজ করবে এবং তিস্তা ব্যারেজ করবে, তখন আর চীনে কেন না
কোথায় গেল সেটা আর দেখার আর বিষয় না। দেখেন ভারত তো ধর এই যে রাশিয়ার সাথে আপনার সম্পর্ক, ভারত এই যে যখন ইউক্রেন আক্রমণ করলো রাশিয়া, তো ইউক্রেন আক্রমণের সাথে ইউক্রেনের পক্ষ নিল কে? মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ রাশিয়া আক্রমণ, রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনে নেয়। এগুলি নিয়েও তো নানান ধরনের সংকট হয়, তারপরে তো ভারত তার প্রয়োজন সেটা করতেছে। তা আমাদের কথা হলো আমাদের দেশের প্রয়োজনে আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে হলে কার সাথে সম্পর্ক রাখবে না রাখবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর চীনের সাথে সম্পর্ক রাখলে দুইটা কাজ আমাদের একসাথে হবে। যেটা এই যে আজকে আমাদের বড় একটা সমস্যা সে রোহিঙ্গা সমস্যা। যেমন আমাদের বিগত ইন্টারিম গভর্নমেন্টের প্রধানমন্ত্রী বলেছেন রোহিঙ্গাদের ওখানে সমাবেশিক করে আগামী ঈদ আপনারা ওখানে নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন ওখানে। কি এর ভিত্তিতে বলেছেন আমি জানি না, ওটা হলো নামাজ পড়া দূরে থাক, তারপর আরো ঈদ গেল। এখন কথা হলো রোহিঙ্গা সংকট সৃষ্টি হলো কেন? এই রোহিঙ্গা সংঘর্ষ সৃষ্টি হলো বিগত সরকারের প্রধানমন্ত্রীর কারণে। উনি চীনে গেলেন, চীন কিন্তু বলে নাই, একবারও উচ্চারণ করে নাই যে আমাদের সোনাদের গভীর সমুদ্র বন্দর নির্মাণ করার জন্য অনুমতি দিতে হবে, বলে নাই তো। আগ বাড়িয়ে বললো, চীনকে বললো, চীনের সাথে বেশি সম্পর্ক রাখতে গিয়ে যে আমরা সোনাদিয়াতে গভীর সমুদ্র বন্দর স্থাপন করার ব্যবস্থা করবো বলে আসলে ভারত ধমক দিল যে আপনি কেন এই কথা বললেন, এই কথা বলার রাইটটা কোথায় আপনার? জি, হাবিবুর রহমান হাবিব, বুঝতে পেরেছি আপনার বক্তব্য। তখন আবার চীন তার মান সম্মান রক্ষা করার স্বার্থে বললো ঠিক আছে আমরা একা না জয়েন্ট ভেঞ্চার করি। তখনও ভারত রাজি হলো না, যে কারণে পারলো না। তারপরে তো রোহিঙ্গা পাঠালো। আমি যখন যেদিন রোহিঙ্গারা প্রথম বাংলাদেশে আসে সেদিন আমি মোহাম্মদ জমির এবং আরেকজন আমি একটা টক শোতে এসে বক্তব্য বলেছিলাম এই রোহিঙ্গারা সহজে ফেরত যাবে না। রোহিঙ্গাদের আসার জন্য দায়ী হলো বর্তমান সরকার, এবং তারা আসার 30টা জায়গায় 30টা চৌকিতে হামলা করেছে বলে দাবি করা হলো। সরকার সমর্থন করলো, ভারতের মোদী সরকার সমর্থন করে। আমি সেদিনে বলেছিলাম এই সরকার বিপদ ডেকে আনলো। আসার এই সক্ষমতা নাই 30টা চৌকিতে একবারে তার আক্রমণ। আসলে এই গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান কোথায় এটি আমরা জানার চেষ্টা করব, তবে একটি বিরতির পরে আবারও ফিরে আসছি। দর্শক, সপ্তাহের দেশ থেকে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি সপ্তাহের দেশে। সপ্তাহের দেশে আজকে আমরা আলোচনা করছি তারেক রহমান শি জিনপিং বৈঠকের বিষয়টি নিয়ে। এবং হাবিবুর রহমান হাবিব, এখানে আপনার কাছে জানতে চাই যে আমরা যদি হচ্ছে চুক্তিগুলোর কথা ধরি যে সম্ভবত 13টি এবং 17টি সমঝোতা স্মারক সই হয়েছে, সব মিলিয়ে আর কি, আসলে আগামী কয়েক বছরে আসলে কতগুলো প্রতিশ্রুতি আমরা বাস্তবে দেখতে পারবো সেটি এখন বেশি আলোচ্য পাবে, প্রাধান্য পাবে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে আপনি কিভাবে এটা পর্যবেক্ষণ করবেন বা বিশ্লেষণ করবেন? না, এটা আমার তো ধর এগুলো একবারে হয় না, ইচ্ছা করলে এক বছরের ভিতরে তো সম্ভব নিশ্চয়ই না, আস্তে আস্তে পর্যায়ক্রমে হবে। জি, তো কতগুলো দিন পর্যায়ক্রমে খুবই ইজি হতে পারে। সেটা হলো আপনার জানেন যে আমাদের সাথে তাদের যে এই যে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি যে রিক্রুটমেন্ট থেকে যে রিক্রুটমেন্ট ওরা এক্সেসরি যেটা বলে আর কি, এইগুলি, তারপরে কৃষিক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তাদের যে প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারি, তারপরে বিভিন্ন জায়গায় ড্যাম, ওই তিস্তার বাইরেও কিন্তু নদী ভাঙন রোধ, এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলি হয়তো আমরা শুরু করতে পারবো, ওগুলি শুরু করতে পারবো। বিশেষ করে এই যে সময়সীমা নিয়ে যদি হচ্ছে এক ধরনের কাঠামোগত চিন্তাভাবনা থাকতো বা বাধ্যতামূলক বাস্তবায়ন কাঠামোগত চিন্তাভাবনা যদি থাকতো, তাহলে কি আরো উপকার হতো? এগুলি এভাবে হয় না, এগুলি বাস্তবে এতদিনের মধ্যে হবে, এতগুলি স্মারক এতগুলি চুক্তি একবারে এতদিনের ভিতরে হবে, ওইটা বাধ্যতামূলক। এটা পর্যায়ক্রমে এটা হয়। অনেক সময় দেখা যায় এর আগে আওয়ামী লীগ সরকার অনেক কিছু করেছিল, সবগুলো তো করতে পারে না, হয়তো কিছুটা করেছে। আমাদের এখানে সবচেয়ে বড় দেখার বিষয় যেটা, সেটা হলো আমাদের তিস্তা ব্যারেজটা আমাদের শুরু করাটা যদি আমরা শুরু করতে পারি তাহলে ওইগুলি তো বড় বড় কিছু না, ওগুলো চীনের কাছে ওগুলি বড় বড় কোনো আপনার প্রজেক্ট না, সেগুলি অনায়াসে করা যাবে। এইটাই হলো আমাদের কাছে এখন কবে থেকে আমরা শুরু করতে পারবো, কিভাবে শুরু করতে পারবো। তো সেইগুলি ধরেন আপনার এর তো আপনার সার্ভে করা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, তারা এগুলি করবে, তারপরে ধরেন এটা শুরু হবে। এবং কত বিনিয়োগ আসে, কত কর্মসংস্থান সৃষ্টি হয়, সেই বিষয়টাও আমাদের নজরে রাখতে হবে। সেগুলো তো আসবেই। এটা ধরেন আপনার এখানে যখন সমীক্ষা শুরু হবে, শুরু করতে তো একটা সময় লাগবে, যে আমি কোথা থেকে শুরু করবো, কোন জায়গায় আমাদের কিভাবে আমার ব্যারিস্টার ইয়ে করবো, লাস্ট এটা কোন জায়গায়, যেমন পদ্মায় আমরা রাজবাড়িতে আমরা করেছি। আমি তো আর পাখি হারিং বেছে নিচে করিনি, কেন করেছি, বিশাল এলাকা ধরে পানিটা ধরে রাখা যাবে, জন্য আমার এই সময় কাজে লাগতে পারে, আর মাছ চাষের জন্য হয়। তো ঠিক তিস্তা ব্যারেজও তো সেটা আমরা চিন্তা ভাবনা সমীক্ষা করে কোন জায়গায় করলে ভালো হয়, সারা বছর ওই পানিটা আমাদের
বিস্তীর্ণ এলাকায় আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তারপর ধরে রাখার জন্য সেই জন্য ওটা সমীক্ষা করার পরেই ওটা করা যাবে। এবং শুরু করলে তখন কতদিনে শেষ করতে পারবে, কাজ শুরু করার আগে হ্যাঁ সমীক্ষা করে যাচাই বাছাই করার পরেই তো বলবো যে হ্যাঁ এটা এইভাবে করবো, এত দূর বিস্তৃত হবে, এত বছর সময় লাগবে, এইটা হলো কস্টিং, এইটা এত ম্যান পাওয়ার লাগবে, এত প্রযুক্তি ব্যবহার করতে হবে। সেটা বিস্তৃত আলোচনা করার মধ্য দিয়ে এটা হবে। তো শুরু হলে পরে আমার মনে হয় যে সেটা আমরা আশাবাদী হয়ে গেলাম যে এটার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না। যতক্ষণ শুরু না হবে, সমীক্ষা শুরু না হবে, কাজ শুরু না হবে, ততদিন পর্যন্ত নানান কথাবার্তা আসবে, মানুষ বলতেই থাকবে। যেমন পদ্মা ব্যারেজের ব্যাপারে যেমন টাকা অলরেডি বাজেটে দিয়ে দিয়েছে, অতএব এটা নিয়ে এখন আর চিন্তা ভাবনা করছে যে কয় বছরে হয় কথা আছে, আমরা 4 বছরে করবো, 5 বছরে 35 সালের মধ্যে করবো, আমরা একটা আমাদের সিদ্ধান্ত আছে না। তো এরকম আর চীনের সাথে আর যেগুলি আছে সেগুলো পলিটিক্যাল পার্টি, চীনের ক্ষমতাসীন দলের সঙ্গে আমাদের বিএনপির যে একটা চুক্তি, এগুলি তো অন্য জিনিস। ব্যবসায়ীদের কিছু ব্যাপার আছে, সেগুলি ব্যবসায়ীদের সাথে তাদের ওরকম ভাবে তাদের সেই চুক্তিগুলি তারা যত তাদের পারে যেমন ভাবে তারা কাজে লাগাবে আর কি। এইভাবে আর কি জিনিসটা সামনে দিয়ে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি, মনে করি। জি, ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব। এই পর্যায়ে ডক্টর শাহিদুজ্জামান, আপনার কাছে একটু জানতে চাই যে ফরেন অ্যাফেয়ার্স এবং ডিফেন্স সার্ভিস দিক দিয়ে এই সফরটা আসলে কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো, এবং পাশাপাশি আমরা যে চীন থেকে সামরিক যে সহযোগিতা পেতে যাচ্ছি, বিশেষ করে সম্ভবত আমি যদি ভুল না করে থাকি বিমান ব্যবস্থার কোনো উন্নয়নে, যুদ্ধ বিমানের দিক থেকে যেটা হাবিব ভাই বললেন, সেখানে আসলে আমাদের সুযোগ সুবিধাগুলো কি কি থাকবে এবং কি কি গুরুত্ব বহন করছে এটি? এটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। দেখেন, এটা নিয়ে কিন্তু এই আলোচনার ফলশ্রুতিতে কোনো কথা বলা হয়নি, এটা গোপনীয়তা বজায় রাখার জন্য। এবং এই ক্ষেত্রে সামরিক বিষয়গুলো সবসময় কিন্তু একটু স্পর্শকাতর হয়, স্পেশালি যেহেতু আমাদের প্রতিবেশী হচ্ছে ভারত। এখন যে অর্জনগুলো আমাদের হয়েছে সেটা মূলত বাংলাদেশের সাথে চীনের যে একটা অ্যাগ্রিয়েবল সিচুয়েশন, যে আমরা চীনের ওই টাইপের বিমানটাই কিনবো যেটাকে বলা যায় যে একদম নিউ জেনারেশন, হ্যাঁ, 5th জেনারেশন বিমান। সেগুলো কিন্তু আসতে সময় লাগবে, কেননা এইসব বিমান কিন্তু পাকিস্তানও ক্রয় করছে। মিনওয়াইল আপনি নিশ্চয়ই অবগত যে আমাদের পাইলটরা, বেশ কয়েকজন পাইলট পাকিস্তানে যে ট্রেনিং নিচ্ছে, অনেকে ট্রেনিং নিয়ে ফিরে আসছে। আর পাকিস্তানও আমাদেরকে ওই যে একটা সিমুলেটর দিয়েছে টু ট্রেন। এখন আমরা পাকিস্তানের সাথে কাছে ক্রয় করব কি করব না এখনো সিদ্ধান্ত হয়নি, তবে নিশ্চিত যে এই সফরের সময় চীনের সাথে এই যুদ্ধ বিমানগুলো ক্রয় করার নিশ্চয়তা চুক্তি হয়েছে। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা বলবো যে চীন আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ সহযোগী রোল প্লে করবে। আমরা অনেক সময় চিন্তা করি যে লালমনিরহাট এটা একেবারে বর্ডার সংলগ্ন, ভারতীয় আর্টিলারি শুটিং রেঞ্জের একেবারে কাছে, সেখানে কিভাবে আমরা বিমান ঘাঁটি করব। কিন্তু আমার ধারণা, যতটুকু বুঝতে পারি, চীন যে ডোকলামে তার যে বিশাল আকারের সামরিক বেস তৈরি করছে, ভারতীয় আপত্তি সত্ত্বেও ভারত বলে যে এটা ভুটানের জায়গা, কিন্তু ভুটান কিন্তু কিছু বলে না। এখন ডোকলাম থেকে আমাদের লালমনিরহাট অত্যন্ত সবচেয়ে নিকট চীনের সংযোগের জায়গা। আমরা জানি না আগামীতে চীনের কি ডিজাইনস রয়েছে, কিন্তু আমাদের লালমনিরহাটকে যদি পূর্ণাঙ্গ একটা এয়ার বেস হিসাবে ডেভেলপ করা হবে, অলরেডি সরকার ঘোষণা দিয়েছে সেখানে একটা অ্যাভিয়েশন ইউনিভার্সিটি হচ্ছে, যেখানে একেবারে প্রথম থেকে গ্র্যাজুয়েশন করবে পাইলটসরা এবং বের হয়ে আসবে। আমাদের বিমান বাহিনীর পাইলটসদের লালমনিরহাটেই ট্রেনিং দেওয়া হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এখানে ডেভেলপমেন্ট আর কনস্ট্রাকশনের ব্যাপারে চীন আর পাকিস্তান দুইটা দেশই কিন্তু, মনে আছে হয়তো, এগুলা কিন্তু এগ্রিমেন্ট করেছে। যে ডক্টর শাহিদুজ্জামান, আমরা কিন্তু পুরো আলোচনার মধ্যেই আমাদের প্রতিবেশী দেশ ভারত নিয়ে কথা বলেছি, পাকিস্তান নিয়েও কথা বলেছি। বিশেষ করে ভারত এবং চীনের বর্তমান যে অবস্থান, আসলে এই সম্পর্কে আপনি ভবিষ্যৎ কি দেখতে পান? জাস্ট এক মিনিটে আমি দেখতে পাই যে আমরা যত চীনের সাথে আমাদের সম্পর্কের গভীরতা আনবো, ততই ভারত আমাদের প্রতি শ্রদ্ধাশীল হবে। আপনি দেখেন, এই রাষ্ট্রদূত কিন্তু আগামী 28 তারিখের মধ্যে ট্যুরিস্ট ভিসা আবার অ্যাক্টিভেট করেছে। কিসের কারণে? এটা কি কোনো ভারত আমাদের প্রতি নতুন করে একটা প্রীতি জন্মেছে? আমি মনে করি কূটনীতির ছাত্র হিসাবে যে চীনের সাথে আমরা যত
যেমন অন্যান্য দেশগুলো কিন্তু এইরকম ডিফেন্স টাইজ গড়ে তুলেছে। আপনি যদি ইভেন শ্রীলঙ্কার কথা দেখেন, এমনকি নেপালের যে রেল লিঙ্ক যেটা ডেভেলপ করবে, নেপালের আচরণ ভারতের সাথে কিন্তু একদম পরিবর্তন হয়ে যাচ্ছে। ভারত নেপালকে এখন মোটেও ভালো চোখে দেখতে চায় না। ভুটানের ব্যাপারে ভারত নেপাল পরোয়া করে না, সেটাই। নেপালের একটা লোক মারলে নেপাল বাধ্য করে ভারতীয় মন্ত্রীকে ক্ষমা চাইতে। চিন্তা করেন কত শক্তিশালী। আর শ্রীলঙ্কায় সেই যে রাজীব গান্ধীর অভিজ্ঞতা হয়েছিল, 18 বছরের একটা নাবিক পিছনে বন্দুকের নল দিয়ে আঘাত করেছে, তারপর ভারত আর কখনো শ্রীলঙ্কায় নাক গলায়নি। তো আমি মনে করি যে আমাদের সাথে চীনের একেবারে মানে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র আমার মনে হয় না যে সেখানে বাধা দেবে। আপনি দেখেন পাকিস্তানের এক্সাম্পল, পাকিস্তান তো আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ নন নেটো অ্যালাই। ট্রাম্প ডেইলি বলতে গেলে পাকিস্তানের ফিল্ড মার্শালকে প্রশংসা করতে করতে ব্যাকুল হয়ে গিয়েছে। আর তার পরও পাকিস্তান চীনকে একেবারে সরাসরি টেনে আনতে পারছে ভারত পাকিস্তান যুদ্ধে। কূটনীতির শক্তি এমন হতে পারে যে ইউ মাস্ট বি এবল টু প্লে দ্য আউটসাইড প্লেয়ার্স। ডেফিনেটলি অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর এম শহীদুজ্জামান আপনাকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। এটার জন্য আপনাকে বলে লালমনিরহাটের যে আমাদের এর ব্যাপারে যেটা বললো এয়ারবেস, ওটা ভারতের কাছাকাছি হলে এখন তো এমন প্রযুক্তি এগিয়ে গিয়েছে, 3000, 4000, 5000 কিলোমিটার দূরেও তো আমরা আঘাত হানতে পারি। এই ধরনের নানা সম্ভাবনার কথা আমরা বলবো আরেকটা অন্য একটা পর্বে নিশ্চয়ই। হাবিবুর রহমান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সপ্তাহের দেশের সময় দেওয়ার জন্য। দর্শক, সপ্তাহের দেশের আয়োজন ছিল এই আজকের মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।